আর মনে হয় একটা কোর্সের কিছু বাকি আছে, নিউমেরিক্যাল আর প্রোগ্রামিং, বাকি সব আর হিউম্যানিটিস, এই দুটা বাকি আছে, বাকি সবই মোটামুটি শেষ। ও আচ্ছা, আমি কালকে তোমাকে একটা মেল পাঠিয়েছিলাম, তুমি দেখেছো কিনা? ওই যে যারা হচ্ছে সফট লোনের এর ব্যাপারে আর কি, ঠিক আছে? জি মিস, আমি সবাইকে ফরওয়ার্ড করছি মিস। হ্যাঁ, এটা কি ওই আদার সেকশনেও দিছো? ওরা জিজ্ঞেস করতেছিল অনেকবার। জি মিস, আমি সবাইকে দিছি, মানে 1/8 সিভিল সবাইকে দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, তাহলে খুব ভালো, ঠিক আছে। আচ্ছা এখন বলো, ও তোমাদেরকে আমি আমার ওই যে ইয়েটা ফেরোসিমেন্টের একটা আমার পিডিএফ ছিল, ওইটা আমি তোমাদেরকে দিব। তো আমি তো বললাম আমি ল্যাপটপ নিয়ে সমস্যায় আছি, ল্যাপটপ আমি চার্জ করতে পারতেছি না। বাসার চার্জারও গেছে, ওইটার অফিসেও চার্জার ভালো নাই কোনোটা যে আমি চার্জ করবো। তো যাই হোক, ওইটা দিয়ে দিব আশা করি। স্লাইডটার মধ্যে যা আছে একটু ডিটেল আছে আর কি পিডিএফ এর মধ্যে। তো যাই হোক, ওটা আমি তোমাকে দিয়ে দিব, হয়তো বা তোমাদের সবাইকে দিতে পারি বা একজনকে, তোমরা পারলে যে বাবা ফরওয়ার্ড করে দিও। আচ্ছা এখন আমাকে বলো, তোমাদের বললা যে তোমাদের কি কি সমস্যা, একটু বলো কি সমস্যা ফেস করতেছো। গিফারি, আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। ম্যাম। 2017 এর একটা কোশ্চেন ছিল ডিজাইনের, হ্যাঁ বলো। তো ওটা করতে ম্যাম মানে কনফিউশন হচ্ছে, তো ম্যাম একটু দেখাই দিলে ভালো হতো ম্যাম। এটা কি কোশ্চেনের সমস্যাটা হচ্ছে, কোথায় সেটা বলো। সমস্যাটা হচ্ছে ম্যাম এইখানে সাম ভ্যালু মানে আমাদেরকে ডিটারমাইন করতে হবে, তারপরে যে ভ্যালু গুলা পিক করবো ম্যাম, ওইগুলাতে একটু সমস্যা হচ্ছে। যেমন ম্যাম আচ্ছা তুমি শোনো, স্ল্যাম্প ভ্যালু আমি তোমাদেরকে শুরুতে বলে দিয়েছিলাম যে স্ল্যাম্প ভ্যালু আমি দিয়েও দিতে পারি অথবা নাও দিতে পারি। তো তোমরা যখন স্ল্যাম্প পড়ছিলা ওখানে কিন্তু তোমার ইয়ে ছিল একটা ওই হাতে লেখা, মনু স্যারের যেটা হাতে লেখা নোট, ওখানেই লেখা ছিল যে কোন ধরনের কাজের ক্ষেত্রে আমরা কত স্ল্যাম্প ইউজ করব। তো যদি স্ল্যাম্পের মানে রেঞ্জটা বেশি থাকে, তোমার ফ্রিডম বেশি থাকতেছে। ধরো 1 থেকে 4 যদি থাকে, তুমি 1ও নিতে পারো, 4ও নিতে পারো, 3ও নিতে পারো, তোমার ফ্রিডম। হ্যাঁ, এখন হচ্ছে তুমি যত নিচ্ছ সেটা জাস্ট ধরে দিবা, ধরে ফেলবা যে হ্যাঁ এটার ক্ষেত্রে আমি 1 থেকে 4 ইউজ করতে পারি, আমি এখানে 1 ধরতেছি বা 2 ধরতেছি। তারপরে সেই অনুযায়ী তুমি 4 ট্রিট করবা, সমস্যা নেই তো। আর কি সমস্যা হয়েছে? চাপ নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা কোনটা দাঁড়াও, হ্যাঁ এখানে তো আমি সমস্যা দেখতেছি না। তুমি কি স্লাম্প নিয়ে বলতে চাচ্ছ যে এখানে স্লাম্প দেওয়া নাই, এই তো? না না ম্যাম, আমি বলতেছি ম্যাম এখানে বলা নাই, কিন্তু যেহেতু ম্যাম বলতে হলো দিন মানে 1 থেকে 4 আমি ধরে নিলাম, মানে এই 4 থেকে বের করলাম আর কি, 1 থেকে 4 আমার ইসলাম বলে হবে। হ্যাঁ ঠিক আছে ম্যাম। হ্যাঁ। তারপর ম্যাম এখানে ট্রেন দেওয়া আছে হলো 3500 PSI, ম্যাম ওইটাও অনুযায়ী যদি আমি চার্জ বলো। আচ্ছা মিউট হয়ে আমি কি মিউট হয়ে গেছি না কিভাবে কি হলো? না মিস, আপনার কথা শোনা যাচ্ছে। ও ও যে বলতেছিল, বলতে বলতে ও থেমে গেল, কি সমস্যা? ম্যাম আচ্ছা বলো, ছিল সমস্যা নেই, বলো। ম্যাম এখানে স্ট্রেংথ অনুযায়ী যদি আমি বের করি, যে ওয়াটার সিমেন্ট রেশিও বের করি, তাহলে ম্যাম আছে হলো 0.525, মানে ইন্টারপোলেশন করে আর কি। হ্যাঁ, তোমার এটা শোনো, ম্যাম যদি 5 এর উপরে আসতেছে বা এরকম, তোমার তো আমাকে বলতে দাও। তুমি ধরো স্ট্রেংথ থেকে একটা পেলা আছে 0.55, এখন তোমার ম্যাক্সিমাম একটা লিমিট ছিল, আমার আরো 2টা চার্ট ছিল যেখানে দেওয়া আছে ম্যাক্সিমাম কত নিতে পারবা তুমি, ঠিক আছে? তো সেইটা অনুযায়ী যদি দেখো যে আমাদের ম্যাক্সিমাম, ধরে নাও যে ম্যাক্সিমাম আমি পাচ্ছি 0.5, কিন্তু তোমার স্ট্রেংথ ওই চার্ট ইউজ করে তুমি পাচ্ছ 0.55, তো তুমি 0.55 নিতে পারবা না। তোমার ম্যাক্সিমাম যেটা অ্যালাউ করবে তুমি তখন সেটা নিবা। মানে এক কথায় ম্যাক্সিমামের যে কটা চার্ট আছে আমাকে তো সব সময় ইউজ করতে হচ্ছে না, আমার বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী আমার ডিফারেন্ট চার্ট, হয়তো কখনো একটা দেখলেই হচ্ছে, কখনো 2টা 3টা। সি এনভায়রনমেন্ট হলে মনে হয় 2টা দেখতে হয়, সালফেট থাকলে আরো দেখতে হয়। তো তোমার যেটা করতে হবে যে ওই চার্ট গুলা দেখবা, প্লাস হচ্ছে তোমার ওই যে স্ট্রেংথ থেকে পাবা,
তো যদি আমার চার্টে ওই যে স্ট্রেংথ যেটা পাচ্ছি সেটা যদি বেশি হয়ে যায়, তাহলে আমার চার্ট যেটা ম্যাক্সিমাম অ্যালাউ করবে আমি সেটা নিবো। এক কথা যেগুলো পাবো ম্যাক্সিমাম পর্যন্ত প্লাস এই চার্ট থেকে, সেইগুলা থেকে যেটা কম হবে সেটা। কারণ এক কথায় আমার ম্যাক্সিমাম তো আমি এক্সিড করতে পারবো না, কোনো চার্টকে আমি মানে নেগলেক্ট করতে পারবো না। আমার নেসেসারি যে চার্ট গুলো আছে আমাকে সবগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমার মনে করো আমি একটা এক্সাম্পল হিসেবে বলি, ধরো এই কোশ্চেনের জন্য ধরে নাও যে 3500 PSI এর জন্য তোমাকে 0.52 নিতে হচ্ছে সে, কিন্তু ওইদিকে আমার হয়তো বা সি এর জন্য বা সালফেট কন্টেন্ট বা আরো যে চার্ট গুলো আছে এক্সপোজার হিসেবে, ওই চার্ট তোমাকে অ্যালাউ করতেছে 0.45, এর বেশি তুমি নিতে পারতেছো না, তাহলে তোমার ওই 0.45 কে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, মানে যেমন আমাদের ক্ষেত্রে হয়েছে কি, আমাদের যখন আমরা বের করেছিলাম আমাদের যেটা এক্সাম্পল প্রবলেম ছিল সেটাতে হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যাকসেপ্ট করে নাই, যার কারণে আমরা ওখানে যেটা পেয়েছি সেটাই। যদি ম্যাক্সিমাম অ্যাকসেপ্ট করে যাবে তাহলে ম্যাক্সিমাম যেটা অ্যালাউ করতেছে আমরা সেটা নিব, ঠিক আছে? আমি তো বুঝতে পারছি না, আমি চার্টগুলো তো ম্যাম মানে স্পেসিফিক্যালি বলা নাই যে কোনটা ক্ষেত্রে কি নেবে, এটা ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে না। এই যে এটাই তো হচ্ছে তোমার এত লম্বা এত বেশি চার্ট ইউজ করতে হবে, তো এই কারণেই তোমার হচ্ছে দেখবা ওই দেখো সম্ভবত 9.456 এগুলা ছিল আমার ওই ম্যাক্সিমাম চেক দেওয়ার চার্ট। তো ওখানে দেখো সি এনভায়রনমেন্টের কথা বলা আছে, তারপর আরেকটা চার্ট আছে এক্সপোজার হিসেবে, এক্সট্রিম নিচ্ছ নাকি সি এনভায়রনমেন্টে নিচ্ছ নাকি ওই ফ্রিজিং এনভায়রনমেন্টে নিচ্ছ, এগুলা কিন্তু ওখানে বলে দেওয়া আছে। তোমাকে চার্ট গুলো অন্তত একবার হলেও বাসায় ভালো করে রিড করে যেতে হবে, যেন পরীক্ষার হলে যে সিচুয়েশন যেই প্লেস বলা থাকবে ওরকমই এটা তুমি যেন বুঝে নিতে পারো। এখানে যেমন ফ্রিজিং হবে, তার মানে এটা একটা এক্সপোজারটা হবে। আবার ইন্টেরিয়র বিম, ভিতরের বিম হলে আমার এক্সট্রিম আমি ধরবো না, মডারেট ধরবো, ঠিক আছে? যদি বাইরের হতো একদম তাহলে এক্সট্রিম ধরতাম। আবার যদি এটা বাংলাদেশি কন্ডিশন বলা হয় তাহলে আমি ফ্রিজিং ধরবো না, ঠিক আছে? যদি আমি বলি যে এটা একটা সি শোরে একটা স্ট্রাকচার হবে, তাহলে আমাকে সি এনভায়রনমেন্টের কিন্তু ওখানে আছে চার্ট আছে, সেটা আমাকে নিয়ে আসতে হবে। তো এই কারণেই তোমার ওই চার্ট গুলো লাগবে যে তুমি কোন এনভায়রনমেন্টে কাজটা করতেছো সেই জন্য, ঠিক আছে? এখানে যেহেতু সি এনভায়রনমেন্ট বলে নাই, আমার ওদিকে যাওয়ার দরকার নাই। ফ্রিজিং থয়িং এর জন্য যেটা আমরা হচ্ছে সেটা দেখবো। আবার তোমাদের কোশ্চেনে যেমন আমি কক্সবাজার মনে হয় দিয়েছিলাম না ঢাকা দিয়েছিলাম, যাই হোক, তো কক্সবাজার হলে তোমার সি এনভায়রনমেন্টের ব্যাপারটা চলে আসবে, ঠিক আছে? ওই সালফেট কন্টেন্ট এগুলা চলে আসে সি এনভায়রনমেন্ট। আবার যদি তোমার বলে যে মাটির নিচে হয়তো ফাউন্ডেশন লেভেলে, ওগুলোর জন্য মাটির নিচে হলেও দেখবা ওখানেও পাবা যে মাটির নিচে পানির কন্ট্যাক্টে থাকবে, এরকম হলে সেটার জন্য কিন্তু একটা চেক আছে। তো তোমার এই জন্য কোশ্চেন ভালো করে পড়তে হবে, আর ওই চার্ট গুলা অন্তত তোমার নেসেসারি, হয়তো তুমি যেই কোশ্চেনটা এক্সাম্পলে করলা সেটার জন্য আমার চার্ট হয়তো সবগুলো দরকার হয়নি, কিন্তু তোমার পরীক্ষায় যেটা দেওয়া থাকবে সেটার জন্য লাগতেও পারে। সে কারণে তুমি অন্তত চার্ট গুলা একবার তোমরা একটু দেখে যেও, যাতে পরীক্ষায় যদি নতুন কোনো সিচুয়েশন নতুন কোনো প্লেসের হয় তাহলে যেন তুমি বুঝে উঠতে পারো যে আমার ঠিক কোন চার্টটা ইউজ করতে হবে, ঠিক আছে? মিস মানে চার্টগুলো মুখস্থ রাখতে হবে। মিস দিয়ে দেওয়া হবে, জাস্ট তোমাকে ভ্যালু ঠিক করতে হবে যে আমার সিচুয়েশনের জন্য আমি কোনটা ইউজ করতে পারবো। তুমি যদি একেবারে না পড়ে যাও তখন কি হবে, পরীক্ষায় ধরো আমি এখানে তোমার ফ্রিজিং ফাইন দিয়ে তুমি করছো, পরীক্ষায় তোমার হঠাৎ করে কক্সবাজার চলে আসলো, তখন তো তুমি তো সি শোরে কিভাবে করে কোন চার্টটা লাগে তুমি তো করো নাই, তখন তোমার ওখানে পরীক্ষায় খুঁজতে খুঁজতে দেখো ওখানে 10 মিনিট চলে গেল। বলো মিস, আরেকটু কনফিউশন আছে, মিস। আমাদের হচ্ছে তো এক্সাম মানে যেটা ম্যাথে দেয়া থাকবে সেখানে হচ্ছে স্ট্রেন দেয়া থাকবে, সেটা হতে পারে মেগাপ্যাসকেলে বা হতে পারে পিএসআই তে, তাই তো? হ্যাঁ। এখন মিস হচ্ছে যদি আমাদের দেয়া থাকে যে যেমন আমাদের যে এক্সাম্পলটা করেছি ওখানে হচ্ছে 35 মেগাপ্যাসকেল দেয়া আছে, ব্র্যাকেটে আবার 5000 পিএসআই ও দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ। এখন মিস আমি যদি এখন এখান থেকে আমি যদি করেসপন্ডিং ওয়াটার সিমেন্ট রেশিওটা বের করতে যাই, আমি যদি যখন 35 মেগাপ্যাসকেল ধরবো সেখানে হচ্ছে আমার একটা ওয়াটার সিমেন্ট রেশিও দেয়া আছে, আর আমি যদি 5000 পিএসআই ধরি সেখানেও একটা ওয়াটার সিমেন্ট রেশিও দেয়া আছে, এটা ডিফারেন্ট মিস। হ্যাঁ, এখন এটা হচ্ছে প্রথমত পার্থক্য বলেও খুব বেশি একটা হওয়ার কথা না, খুবই সামান্য হবে। জি মিস, একটা হচ্ছে 0.40 আর একটা হচ্ছে 0.39 মিস। এক্ষেত্রেও কি আমরা যেটা কম ওইটাই নেবো, মানে যাতে আমার ম্যাক্সিমামটা এক্সিড না করে? সাধারণত পরীক্ষায় তোমার হচ্ছে কি ওই দুটা থাকে না, যে কোনো এমপিএ বা তোমার কি বলে পিএসআই যে কোনো একটা থাকে। যদি দুইটা থেকে থাকে তাহলে তোমার সেফ সাইডে থাকার জন্য তুমি কোনটাই নিলা, সাধারণত থাকে না। হ্যাঁ, সাধারণত
থাকে না, আর এটা একই আসার কথা, হয়তো খুবই সামান্য, যেহেতু এটা কনভার্ট করে হয়তো 35 MPa ডাইরেক্ট 5000 হয় না, হয়তো বা 5000-এর কিছু কম বেশি হবে। তো ওটা জি রাউন্ড জি জি 5000 করে দিচ্ছে, সেই জন্য আমাদের ওইটুকু পার্থক্য আসে। ওইটুকু আসলে ওইটুকুর জন্য আমরা এত বেশি রাউন্ড করি, ওইটুকু পার্থক্য আসলে না থাকে। আচ্ছা আচ্ছা জি। তারপর আমি সেফ জোনে থাকতে আমি মানে কমটা নিতে পারি আর কি, তাই তো? সেফ জন্য থাকতে তুমি ওটা নিতে পারো। সাধারণত তুমি দেখবা কোশ্চেনে মনে হয় তুমি এমপিআই পিএসআই দুটো একসাথে মনে হয় না পাবা, ওই একটাই থাকে। মানে এক্সাম্পল আমাদের কোর্সে ওইটা আসে আর কি, এই জন্যই জিজ্ঞেস করলাম। মনে আছে কোশ্চেনে দেখো তুমি পাবা না, যে কোনো একটাই। জি 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 সেটাই মিস, ধন্যবাদ। ঠিক আছে, বলো। আচ্ছা, আমরা বইতে একটা জিনিস দেখলাম যে ওই মানে সালফেট অ্যাটাক বা ওই করোশনের জন্য, মানে ওই মানে স্যালাইনিটির জন্য যে করোশনটা হয়, ওইগুলাকে রেজিস্ট করার জন্য আমরা ওই এয়ার এন্ট্রেন্ড কংক্রিট ইউজ করা হয়। এখন কি এয়ার এন্ট্রেন্ড ব্যাপারটা কি শুধু আমরা কি ফ্রিজিং কন্ডিশন বলা থাকলেই আনবো? আচ্ছা, তুমি যদি এয়ার এন্ট্রেন্ট সালফেটের ক্ষেত্রে কি এয়ার এন্ট্রেন্ট ছিল, আমার কিন্তু এক্স্যাক্টলি মনে নাই, আমি ভুলে গেছি, এটা আমার তাহলে আবার দেখতে হবে। যদি সালফেটের জন্য বলে যে এয়ার এন্ট্রেন্ট ইউজ করতে হবে, হ্যাঁ, সালফেটের জন্য কি এয়ার এন্ট্রেন্ট ছিল? আমার তো মনে পড়তেছে না সালফেটের জন্য ছিল। সেটির বইতে আমি পড়ছি, ওখানে লেখা ছিল। আচ্ছা, এখন মনে করো একটা জিনিস যদি ওভাবে থাকে, তাহলে ওটা আমার ডিটেল জানতে হবে, তাই না? যে অ্যাকচুয়ালি কত পর্যন্ত সালফেটের অ্যামাউন্ট থাকলে আমি এয়ার এন্ট্রেন্ট ইউজ করব। কারণ আমরা যখন এই যে আমাদের স্যারের লেকচার নোট গুলা পড়লাম, ওখানে মনে হয় এয়ার এন্ট্রেন্ট প্রথমেই বলা ছিল না, আগে তোমার ওই যে C3A এগুলা কমাবো, তারপরে আমরা ভালো সিমেন্ট কি ইউজ করবো, এগুলা কিন্তু ছিল। ঠিক আছে, ভালো বলতে ওই যে অপটিমাম পানি ইউজ করব, এই ধরনের কথাগুলো ছিল। এখন যদি এয়ার এন্ট্রেন্ট আসে, এয়ার এন্ট্রেন্টটা ঠিক কোন মাত্রায় গেলে আমি এয়ার এন্ট্রেন্ট নিতে পারবো, তার অবশ্যই ডিটেল পড়াশোনা আছে, তাই না? আমি যেহেতু আমরা একেবারে বেসিক লেভেলটা শিখতেছি, সো আমার মনে হয় আমরা এখানে যেভাবে পড়লাম আমরা সেটাই হ্যাঁ, ফ্রিজিং এর জন্য। বুঝতে পারছো? ওইটা সালফেট যেহেতু আমাদের প্রথমেই এয়ার এন্ট্রেনমেন্টের ব্যাপারটা ছিল না, আমাদের ছিল যে কংক্রিটের, আমরা কংক্রিটটাকে কত ভালো করতে পারি সেটার দিকে আমাদের বেশি ছিল। এরপর মানে আমরা বেশি পড়াশোনা যেটা করলাম প্রথম দিকে ছিল। তো ওই সালফেটের জন্য যদি এয়ার এন্ট্রেন করি, সেটার অবশ্যই পড়ালেখা থাকবে যে আমরা কত মাত্রা পর্যন্ত গেলে আমরা এমনি করতে পারবো, আর কত মাত্রা পার হয়ে গেলে তখন আমাকে এয়ার এন্ট্রেনমেন্টে যেতে হবে, এবং এয়ার এন্ট্রেনমেন্টে গেলেও সেটা কত পার্সেন্ট। আমরা কিন্তু এই চার্ট পাইনি, তাই না? সালফেটের জন্য কি পাইছিলাম? এরকম চার্ট দেওয়া নেই, মানে মানে লবণ, মানে সালফেটের জন্য এয়ার এন্ট্রেন কোথাও এরকম আমাদের চার্টে এয়ার এন্ট্রেনমেন্টটা আছে শুধুমাত্র ওই যে ফ্রিজিং এর জন্যই আমরা এয়ার এন্ট্রেন ইউজ করব, এরকমই বলা ছিল, তাই না? আমরা তাহলে আমরা ওখানেই থাকি। আর সালফেটের জন্য যদি আমাদের হয়, তাহলে আমরা ওই যে ওয়াটার সিমেন্ট রেশিও যেটা চেক দেওয়ার বিষয়টা ছিল, আমরা সেখানে যাই। ঠিক আছে, আমরা তো একেবারেই বেসিক লেভেল শিখতেছি। অবশ্যই আমরা যেটা শিখতেছি এটা একদম তোমার বলতে গেলে কি বলবো, ওই আমরা যেমন মনে করো ছোটকালে স্লেটে চক দিয়ে সরেও লেখা শিখছি, ওরকম টাইপের। পরবর্তীতে দেখো বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী, কাজের ধরন অনুযায়ী অনেক কিছুই আমাদের অ্যাডমিক্সচার দিতে হবে, অনেক কিছুই করতে হবে। এটা জাস্ট বেসিক। তো আমরা এখানেই থাকি, আমাদের চার্টে যেটুকু পর্যন্ত আমরা দেখেছি ওই পর্যন্তই আমরা থাকি। আচ্ছা ম্যাম, আমাদেরকে কি এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথটা দেওয়া থাকবে, নাকি ওই মানে আমাদের ওই ডিজাইনের যে মানে একটা লিমিটেড একটা কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা বলে দেওয়া থাকবে, ওইটা দেওয়া থাকবে? কোনটা দেওয়া থাকবে? তোমার হচ্ছে এখানে যেমন আমি ডিজাইন বলে দিলাম, ঠিক আছে? এখন দেখবো অনেক ক্ষেত্রে হয়তো বা আমাদের এই কোশ্চেনে নাও থাকতে পারে। এন্ড মনে করো তোমাকে এখানে 3500 PSI আমি এখানে ডিজাইন করতেছি, আমরা এত স্ট্রেং ধরে করতেছি, করার পরে আমরা কি করব? আমরা এটাকে 28 দিন পরে 28 দিন পরে আমরা আবার কিন্তু টেস্ট করব। ঠিক আছে, আমরা প্রথমেই কিন্তু আমরা কি ব্যাচ একদম বড় মিক্স বানাবো পুরো বিল্ডিং এর জন্য, তা কিন্তু করব না। আমরা আগে টেস্ট করতে হবে আমাদের। আর তুমি দেখো যে আমাদের ল্যাবে কিন্তু সিলিন্ডার টেস্ট হয়, তাহলে সিলিন্ডার বানায় আগে টেস্ট হবে। টেস্ট করার পর দেখলাম যে 3500 আমি পাচ্ছি না, হয়তো বা 3500 কম হতে পারে, বেশি হতে পারে। তো আমরা ওই জন্য একটা সেফটি লিমিট হিসেবে থাকে। তোমার এটা আপাতত এই কোশ্চেনের জন্য আমার জানার দরকার নাই, তারপরে আমি বলে রাখতেছি। হয়তো আমি ডিজাইন করতেছি 4000 এর জন্য, তবে আমি অ্যালাউ করবো হয়তো 5% কম হলে অ্যালাউ করবো, 5% বেশি হলেও আমি অ্যালাউ করবো। মানে ওইটুকু ফ্যাক্টর অফ সেফটি রেখে আমরা ইয়ে করবো। ঠিক আছে, সেটির বইতে ওখানে মানে একটা ম্যাথ দেওয়া ছিল, যেখানের মধ্যে আমাদের দেওয়া ছিল যে ডাইরেক্টলি ওই আমাদের মেইন স্ট্রেংথ বের করতে হচ্ছিল।
ওইটাতে ওখানে আমাদেরকে ডিজাইন স্ট্রেংথ দেওয়া আছে, আমাদের মেইন স্ট্রেংথ বের করতে হচ্ছিল, Main মানে এভারেজ হবে। আচ্ছা, স্ট্রেংথ বের করতে হচ্ছিল। এভারেজ করতে হয়, তুমি তো আগে তোমাকে টেস্ট মিক্স করে তোমাকে টেস্ট করতে হবে, তারপরে না তুমি এভারেজ পাবা। তার আগে তো তুমি এভারেজ কিভাবে পাবা? এখানে কয়েকটা ওই ভ্যালু দেওয়া ছিল জুলের ভিত্তিতে, হ্যাঁ ডাটা শিট দেওয়া ছিল ওইগুলোর ভিত্তিতে। ওটা তো তুমি অন্য ইস্যুতে চলে যাচ্ছ। আমরা তো মিক্স ডিজাইনে থাকতেছি, যে আমরা কংক্রিট সিলিন্ডার বানানোর আগে আমরা ফ্রেশ কংক্রিট বানাচ্ছি সেটা। আর তুমি যেটা বলতেছো সেটা কিন্তু তোমরা ল্যাবে করবা, বুঝছো? তোমরা এই যে আমি তোমাদেরকে এবার আমি পাইছি তোমাদেরকে, আমি কোনো ডাটা দিব না, জাস্ট এখানে যেমন কোশ্চেনে একটা সিচুয়েশন বলা আছে ওরকম সিচুয়েশন বলবো, তোমরা সবকিছু টেস্ট করে তোমরা মিক্স বানায় 28 দিন পরে তোমরা টেস্ট করবা। 28 দিন পরে তোমরা টেস্ট করবা, যখন ওখানে দেখবা ডাটা শিট থাকবে, তোমার স্যাম্পল হয়তো 3 দিনে ভাঙতে হবে, 7 দিনে, 28 দিনে। তাহলে কি হবে? 3 দিনের জন্য 3টা স্যাম্পল, 7 দিনে 3টা, আবার 28 দিনে 3টা। তাহলে প্রত্যেকটার আবার এভারেজ করতে হবে, সেটা তো তোমরা ল্যাবে পরে এরপরে করবা। তখন আমরা দেখবো যে এই 3500 পিএসআই যদি তুমি ধরে করো 3500 পিএসআই হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমরা ওই মিক্স ওকে, যদি না হয় তাহলে আমাদের আবার করতে হবে। এটাই। আচ্ছা, না এখানে ডাইরেক্টলি ভ্যালু মানে ওইটা এভারেজ স্ট্রেংথটা বের করার সূত্র একটা দেওয়া আছে, ওখানে একটা কনস্ট্যান্টের ভ্যালুর একটা চার্ট আছে, ওইটার থেকে আচ্ছা, ডাইরেক্টলি বের করা যাবে। এটা হচ্ছে তুমি যেটা বলতেছো সেটা আমাদের ল্যাবের কাজ। ল্যাবে আমরা এটা করব, ইনশাআল্লাহ করব, যদি সব ঠিক আমার ক্লাস শুরু হলে এগুলো আমরা ল্যাবে করব, ঠিক আছে? ওইটা কিন্তু মিক্স ডিজাইনের পার্টের মধ্যে পড়তেছে না, তুমি আমার ডিজাইন এ পর্যন্ত। তারপরে কি করব আমরা, যেটা ডিজাইন করলাম সেটা কংক্রিট কাস্ট করে আমরা টেস্ট করব 28 দিন, 3 দিন, 7 দিন, 28 দিনে। দেন আমরা দেখবো যে 28 যে কম্প্রেসিভ স্ট্রেংথটা আমাদের এর সাথে ম্যাচ করতেছে কিনা। সে তারপরে আমরা হচ্ছে আমাদের মাস প্রোডাকশনের, মানে যেটা হচ্ছে কনস্ট্রাকশনের দিকে যাব, ঠিক আছে? তুমি যেটা বলতেছো সেটা কিন্তু আমরা করব। তোমার কাছে হয়তো ওটা, যেহেতু এখন আমরা ল্যাবে ওটা করি নাই, তোমার কাছে একটু আননোন মনে হচ্ছে, বাট আমরা এটা করব, ল্যাবে করব, ঠিক আছে? ম্যাম টেবিল 9.4 যেটা আছে সি ওয়াটারের জন্য, ওইটার নিচে লেখা আছে যে কংক্রিট শুড অলসো বি এয়ার এন্ট্রিড। এখন আমরা কি সি ওয়াটার হলেই কি আমরা এয়ার এন্ট্রিড ধরবো? আচ্ছা, সেটা আমরা কিন্তু একটু আগে আমরা ওইটা নিয়ে বলতেছিলাম। সি ওয়াটার হলে এয়ার এন্ট্রেন্ট, আমাদের ওই চার্টের ক্ষেত্রে কি এরকম কিছু বলা ছিল? আমাকে চার্টটা কি এখন একটু দেখাতে পারবা? ম্যাম একটু, আচ্ছা, আমার কাছেও থাকার কথা, একটু দাঁড়াও। ওখানে কি সি ওয়াটারের জন্য যদি কংক্রিট এয়ার এন্ট্রেন্ট লেখা থাকে তাহলে এয়ার এন্ট্রেন্ট আমাদের করা উচিত মনে হচ্ছে। আর আমি ওইটা একটু দেখিনি কোথায়। ওয়ার্কেবিলিটি মিক্স ডিজাইন, কত বললা চার্ট? 9.4 ম্যাম। আচ্ছা, 9.4 কোথায় এটা? কোন নাম্বার? আগের পেজ। আচ্ছা, এটা মনে হয় 9.5 আসছে না? আচ্ছা, এটা নিচে দিয়ে ম্যাম লেখা আছে যে কংক্রিট শুড অলসো বি এয়ার এন্ট্রিড। with maximum permissible water cement ratio for concrete in sea water severe exposure। আচ্ছা, এটা হচ্ছে structure exposed to seawater or sulfate structure weight continuously or frequently exposed to freezing। আচ্ছা, freezing humidity আচ্ছা, এটা based on availability of concrete in service concrete resistance cement is used increased by। আচ্ছা, এখানে পুরো কথাটা দেখো, এখানে কিন্তু সালফেট রেজিস্টিং সিমেন্টের কথা আসছে, দেখছো? সালফেট রেজিস্টিং সিমেন্টের কথা আসছে, আবার হচ্ছে কংক্রিট শুড অলসো বি এয়ার এন্ট্রেন্ট। তাহলে যদি তোমাদের এই যে সি ওয়াটারে এখানে 9.4 এ তোমার যদি এখানে যেহেতু এয়ার এন্ট্রেন্ট বলতেছে,
ওকে, আমাদের এই চার্টে যেহেতু এটাই কিন্তু এর আগে একজন কোশ্চেন করছিল যে আমরা কি এয়ার এন্ট্রেন্ট করবো কিনা, তো টেবিলে আমি জিজ্ঞেস করলাম যে টেবিলে কি এয়ার এন্ট্রেনমেন্ট সি ওয়াটারের জন্য কোনো কিছু বলছে কিনা, তো আমরা এটা হয়তো আমরা সবাই মিস করে গেছিলাম। তো এইটা 9.4 এখানে তো এয়ার এন্ট্রেনমেন্টের কথা বলছে, যদি আমার সি এনভায়রনমেন্ট হয়, ঠিক আছে, তাহলে আমি সি এনভায়রনমেন্টে নিব এটা, ঠিক আছে। আমি এটা বলছি যে আমরা চার্ট যেহেতু আমরা যখন প্রবলেম সলভ করেছিলাম তখন আমাদের পুরো চার্ট তো আমাদের প্রয়োজন হয়নি, 9.4 আমাদের ইউজ করতে হয়নি, নাকি হয়েছিল? হ্যাঁ হয়েছিল, এখানে আমরা হচ্ছে ফ্রিজিং এর জন্য এটা ইউজ করছিলাম, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু দুটার ক্ষেত্রেই বলতেছে, তাহলে তোমরা এয়ার এন্ট্রেন্ট ইউজ করলে এটা বলে দিবা যে এই চার্টের কথা অনুযায়ী তোমরা এটাকে এয়ার এন্ট্রেন্ট ইউজ করতেছো, ঠিক আছে। যেটাই নাও চার্ট থেকে রেফারেন্স দিয়ে দিবা যে আমরা এত নম্বর চার্ট থেকে এই কথাটা পাচ্ছি, ঠিক আছে। এই তো আমাদের চার্টে বলে দেওয়া আছে তো এয়ার এন্ট্রেনমেন্টের কথা। এটা তো আগে একজন কোশ্চেন করলো, তখন আমরা এটা মেবি আমরা স্কিপ করে গেছিলাম। এনভায়রনমেন্টের জন্য এখানে এয়ার এন্ট্রেন্ট বলছে, ঠিক আছে, আমরা তাহলে এয়ার এন্ট্রেন্ট নিব। আর অবশ্যই যেটাই করো না কেন তুমি নিজে নিজে করলে ওখানে রেফারেন্স দিয়ে দিতে হবে যে আমি এই চার্টের রেফারেন্স এটা করতেছি। মিস বলো একটু আগের চারটাতে 9.3টা একটু 9.3 মিস আমরা যদি ইয়ার এন্ট্রেন্ট ইউজ করি তাহলে এখানে মানে আমাদের যে কোয়েশ্চেনটা ছিল আর কি পরীক্ষাতে ওইটার জন্য মানে যে ইয়াটা ওয়াটার সিমেন্ট রেশিওটা নিব ওইখানে ওই ঘরটা ফাঁকা, তাহলে মানে ফাঁকা মানে কি বোঝাচ্ছে এটা? আচ্ছা, তোমার যদি এটা ফাঁকা হয়ে থাকে দেখো এখানে এখানে তুমি ঠিক আছে তোমার ম্যাক্সিমাম হচ্ছে দেখো 39, হ্যাঁ তুমি পয়েন্ট যত তোমার স্ট্রেং বাড়াতে হচ্ছে তত তোমার এটা কি তোমার কমে যাচ্ছে না, এটা তোমার ওই যে 0.39 হচ্ছে, তার আগে 0.45। এখন তুমি ঠিক আছে এখানে 0.39 ধরো, ধরে তারপরে যে তোমার হচ্ছে চেক গুলা আছে, আরো চেক আছে না কয়েকটা, এই যে এখানে চেক আছে, তারপরে এই চেক গুলা দিয়ে দেখো, ঠিক আছে, ওগুলা ফাঁকা আছে, তার মানে পয়েন্ট তুমি হচ্ছে 0.39 পর্যন্তই নাও, 0.39 পর্যন্ত নিয়ে। আচ্ছা 35-এর জন্য হচ্ছে 5000 হয়, এখানে 5000 পর্যন্তই আছে, তাই না? তাহলে হয় তোমাদের ওই স্ট্রেংথে যাবেই না, আর যদি যায় তাহলে তুমি ওই যে 0.39 নাও আর পরের ওই যে চেক গুলা করে ওই অনুযায়ী নিয়ে নাও, ঠিক আছে। কারণ এখানে দেখো সি ওয়াটারের জন্য এখানে আমি ম্যাক্সিমাম পাচ্ছি এই যে 0.4 একটা আছে, 9.4 এ খেয়াল করো যে 0.4 আছে, 0.45 আছে, ঠিক আছে। তার মানে 0.4 এর চেয়ে কম কিন্তু ওরা নিচ্ছে না, দ্যাট মিনস তুমি তো ওখানে 0.4 এর কম গেলেও আসলে মনে হয় হচ্ছে না, ঠিক আছে। আমরা তাহলে 0.39 পর্যন্ত যেহেতু এখানে দিচ্ছি আমরা 0.39 নেই, আর এই দিকে যে চেক গুলো আছে আমরা সেই চেক গুলাতে যেটাতে মিনিমাম পাই আমরা সেটা নিব, ঠিক আছে। আচ্ছা মিস চাইলে তো এটাকে এক্সট্রাপোলেশন করেও বাইর করা যায় মানটা আর কি। হ্যাঁ বের করা যায়। এখন এইটার ব্যাপারে তোমরা কি নিচের অঙ্কটা করছো, এখানে কি বলতে চাচ্ছ? এখানে মনে এক্সট্রাপোলেশন করার নিয়ম বলে দিছে কি, দেখো তো একটু, ছোট লেখা তো আমার একটু পড়তে প্রবলেম হচ্ছে। না মিস এরকম তো কিছু বলার নাই। তার মানে এখানে যেহেতু এক্সট্রাপোলেট করার কোনো আমাদের ডিরেকশন দেয়নি, আর আলটিমেটলি এক্সট্রাপোলেশন করে কি দেখো সবগুলা কি একই সমান করে আসছে। দেখো প্রথমটা কমছে, তারপরে কমছে 35, তারপরে হচ্ছে কমলো কত এখানে 0.07, তারপরে 0.06, এভাবে তোমরা বলতেছো। দেন কথা হচ্ছে ওরা এখানে কমাইতে পারলো, এখানে বুঝতে পারছো কথা? ম্যাম কেন পয়েন্ট কমালাম 40 জন্য? আচ্ছা তার মানে আমাদের কত করে কমতেছে? 9, 8, 0.33 হবে 40 জন্য। 6, তারপরে হচ্ছে তুমি 0.5 কমাবা, 0.5 কমাইলে হচ্ছে 0.35 হয়, ঠিক আছে না? এত কম, দেখো এখানেও কিন্তু এত কম কোথাও নেয়নি। ম্যাডাম এতগুলা দিতে পারলো তাহলে ম্যাডাম এটা দিলে সমস্যা কি ছিল ম্যাডাম? দুইটা ম্যাডাম এটা সমস্যা কি ছিল? তার মানে ওর থেকে কম ওরা নিতে চাচ্ছে না। ম্যাম অ্যাসাইনমেন্টে যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের সলিউশনটা দিলে একটু ভালো হইতো। তুমি করছো না, সলিউশন করছো না? আমরা তো তোমাদের কি কক্সবাজারের দিছিলাম?
জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তোমাদেরকে কক্সবাজার দিছিলাম, তাহলে তো ওখানে মনে হয় এয়ার এন্ট্রেন্ট আসা উচিত ছিল না? আমরা ওই যে 9 জি ম্যাম। আর এটা যেহেতু আমাদের প্রবলেমের সময় আমরা এই চার্টটা ভালো করে দেখিনি, মানে আমাদের এই চার্টটা তখন প্রয়োজন ছিল না, এই জন্য প্রয়োজন হয়েছিল। মিস বলো। এয়ার এন্ট্রেন্ট বিষয়টা কি? এটা তো মূলত ফ্রিজিং থ্রোয়িং হইলে তখনই এয়ার এন্ট্রেন্ট বিষয়টা আসে না? এটা তো মিস কক্সবাজার বা সি ওয়াটারের জন্য তো বিষয়টা এমন তো বোধ হয় নাকি? না, এটা হচ্ছে ওর জন্য আমাদের হচ্ছে যখন ছিল ওই সালফেটের জন্য ওই একটা সলিউশন হিসেবে ছিল, ঠিক আছে? সালফেটের জন্য এই ব্যাপারটা ছিল। তবে এখানে আরেকটা কথা তোমরা খেয়াল রাখো, এখানে কিন্তু সিভিয়ার এক্সপোজারের কথা বলছে। সিভিয়ার, আমাদের যদি মডারেট এক্সপোজার হয়, মাইল্ড এক্সপোজার হয়, তাহলে কিন্তু এই চার্টটা খেয়াল করো। টেবিল 9.4 বলছে, ভালো করে উপরে টাইটেল করো, ম্যাক্সিমাম পারমিসিবল ওয়াটার সিমেন্ট ইন সিভিয়ার এক্সপোজার। ঠিক আছে, সিভিয়ার এক্সপোজার নাই। আর তোমাদের আচ্ছা ওতে কি যেন এয়ার এন্ট্রেনমেন্ট ব্যাপারটা তোমাদের ওই ডিউরেবিলিটি ওখানে ছিল, ফ্রিজিং হইলে পানি ফ্রিজ করে গেলে সে এক্সপ্যান্ড করে, তখন একটা প্রেসার দেয়, তাতে কি হয়, এক্সপ্যানশন হয়, ফেটে যায়। আর যদি আমাদের ভেতরে এয়ার থাকে তাহলে কি হবে, ওই ফ্রিজ যে পানিটার যে এক্সপ্যান্ড ওই এয়ারে অকুপাই। এটাই হচ্ছে থিমটা ছিল। মিস তাহলে মানে হচ্ছে যে ফ্রিজিং থ্রোয়িং হলে তখনই হচ্ছে আমার এয়ার এন্ট্রেন্টের বিষয়টা আসবে, তাই তো? এখন সালফেটের ক্ষেত্রেও আমাদের কি এক্সপানশনের বিষয় আসতেছিল না? সালফেটের জন্য তো এরকম ছিল, ওই জন্য এরা হয়তো এখানে ওই এয়ার এন্ট্রেনমেন্টটাকে এখানে সলিউশন হিসেবে দিচ্ছে। মিস তাহলে তো মানে আমরা নন এয়ারটা অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার করব? আমরা সি ওয়াটারে, সালফেটে, ফ্রিজিং তো তুমি যখন ঢাকায় করবা তখন কি করবা? বা চিটাগংয়ে যদি করো, সি তো আর সবখানে নাই, ফ্রিজিংও সবখানে আছে কি? মানে সি ওয়াটার থাকুক বা ফ্রিজিং তো সব জায়গায় আমরা এয়ার এন্ট্রেন্ট ইউজ করব। হ্যাঁ, এখানে সেটাই বলতেছে। আর আমাদের ধরো সবখানে কি আর আমাদের ইয়ে থাকে, মানে কি বলে তোমার, সবখানে তো ফ্রিজিং থাকে না, সবখানে তোমার ইয়েও থাকে না, সি এনভায়রনমেন্টও থাকে না। যেমন আমরা যদি সিম্পলি ঢাকাতে একটা স্ট্রাকচার করি, চিটাগংয়ে করি, সিলেটে করি, আমার কি এই যে এয়ার এন্ট্রেন্ট লাগতেছে, সালফেটও থাকতেছে না, সি ওয়াটারও থাকতেছে না, আমার ফ্রিজিংও থাকতেছে না, তখন আমাদের তো নর্মালটাই লাগবে। কিন্তু মিস যদি হ্যাঁ ঢাকায় সি ওয়াটার থাকতেছে না বা ঢাকায় যদি এমন হয় যে ফ্রিজিং হচ্ছে, তখন সেটা এয়ার এন্ট্রেন্টে চলে আসবে। হ্যাঁ, আমি তো ওটাই বলতেছি, আমাদের দেশে তো আসলে ফ্রিজিং কোথাও হয় না, তার মানে আমাদের দেশের জন্য শুধুমাত্র সি এনভায়রনমেন্ট যেখানে, সেখানেই শুধুমাত্র এয়ার এন্ট্রেন্ট, মানে আমাদের 9.4 চার্ট অনুযায়ী সেটাই বলতে চাচ্ছে। ম্যাডাম অ্যাসাইনমেন্টের সময় তো ম্যাডাম মানে আমরা জিনিসটা খেয়াল করি নাই, এখন ম্যাডাম এটা আমরা খেয়াল করি না, এটা আমরা খুব সুন্দর দৃষ্টিতে দেখবো। আর একটা, আচ্ছা আওয়াজটা আসলে কোত্থেকে আসতেছে? আর নিচের একটা কথা খেয়াল করো যে ইফ সালফেট রেজিস্টিং সিমেন্ট কি টাইপ 2, টাইপ 5 is used, permissible water cement ratio may be increased by 0.05, মানে 0.05 আমরা এটা বাড়াইতে পারি যদি টাইপ 2 ইউজ করি, কিন্তু আমরা সিমেন্ট শুরুতেই বলে দিচ্ছিলাম কি টাইপ 1, তাই না? তার মানে আমরা 0.05, আমি যদি কোশ্চেনে টাইপ 2 বলে দেই, তখন কিন্তু তোমার প্রয়োজন হলে তুমি এখানে যে টেবিলটা আছে সেই টেবিলের সাথে আরো 0.05 অ্যাড করে তুমি নিতে পারো। বুঝতে পারছো? এটা একটু মাথায় রাখো। এই যে এখানে সো চার্ট গুলো আমাদের আসলে তোমরা তোমাদের জন্য ভালো হয়, এখানে চার্টের এরকম ফুটনোট অনেক কিছু বলা আছে, এগুলা তোমরা একটু দেখবা। যে এই যে এখানে যেমন হচ্ছে এই চার্টটা, এটা কত নাম্বার জানো, 9.5 চার্টে অনেক কথাবার্তা আছে, কোনটা কোন এনভায়রনমেন্টের জন্য, তোমরা এগুলো একটু অন্তত পরীক্ষার আগে হলেও একবার দেখে নিবা, ঠিক আছে? চার্টের ফুটনোট গুলো সহ পড়ে ফেলবা, যেন পরীক্ষায় যদি একটু অন্য টাইপের কিছু দেওয়া হয় সেক্ষেত্রে যেন তোমাদের ইয়ে না হয়, প্রবলেম না হয়, ঠিক আছে? আমরা তো এই অ্যাসাইনমেন্টে অন্য কিছু করে অন্যভাবে করি। আচ্ছা করছো, সেটা ঠিক আছে, আমরা খেয়াল করি নাই। আমাদের 9.4 যেহেতু সকলেই এই প্রবলেমে পড়ছো, ঠিক আছে, এটা আমি অত দেখলাম, আমি এটা ম্যাম চেষ্টা করবো। বলো, এই যে খেয়াল করছো, আমরা ওইটা একটা পরীক্ষা নিছিলাম দেখে কিন্তু আমরা অনেক কিছু আরো নতুন করে জানতেছি। পরীক্ষা যদি না নিতাম
টার্ম ফাইনালে যদি সরাসরি ওটা দিয়ে দিতাম তখন দেখা যেত এরকম প্রবলেম হইতো। ঠিক আছে, তো আমরা যত পড়বো তত আমাদের সমাধান প্রবলেম আসবে, সমাধান হবে। ম্যাম অ্যাসাইনমেন্টে তো হচ্ছে এয়ার এন্ট্রেন্ট দিয়ে করছি আমি, সালফেট এরিয়া থাকলে আমি কোথায় যেন পড়ছিলাম ম্যাম, কনক্রিটে মেবি ওইখানে হচ্ছে এয়ার এন্ট্রেন্ট হবে, এই জন্য এয়ার এন্ট্রেন্ট দিয়ে করছিলাম। হয়তো তোমার ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমাদের কাজ হচ্ছে, তোমরা এখানে অনেক কথাবার্তা বলা আছে, প্রত্যেকটা চার্ট ভালো করে দেখবা, খেয়াল করো। আমরা যখন প্রবলেম করছি আমি নিজেও কিন্তু 9.4 চার্টটা শুধু ওই উপরে ওইটুকু আছে ওইটুকুই পড়ছি, আমি কিন্তু পরের টুকু আর পড়িনি। আর সালফেটের ব্যাপারটা যখন আমরা ডিউরেবিলিটিতে পড়লাম, ওখানে কংক্রিটকে ভালো মতো ওয়াটার সিমেন্ট রেশিওটা কম দিতে হবে, অপটিমাম দিতে হবে, কম্প্যাকশন করতে হবে, এই ধরনের কথাবার্তাগুলো ছিল। এয়ার এন্ট্রেনমেন্টও ছিল, কিন্তু সেটা আমাদের যে এই চার্টের মধ্যেও বলা আছে, এটা কিন্তু দেখো আমরা আমাদের নজর এড়াই গেছে। তার মানে আমাদের এখানে অনেক ফুটনোট আছে, তোমরা এগুলো একটু ভালো করে দেখবা। আর অবশ্যই পরীক্ষায় যখন লিখবা, যে চার্ট থেকে যে কথা ইউজ করো না কেন সেটা বলে দিবা, যে অ্যাকর্ডিং টু দিস টেবল বা দিস চার্ট এটা এরকম অনুযায়ী করা হয়েছে। ঠিক আছে, তাহলে ম্যাডাম গ্যাপ থাকলে তাহলে ম্যাডাম কি করবো ম্যাডাম, একটু মানে লাস্ট বলে দেন। লাস্টে তো ওটা বলে দিলাম, আশা করি তোমাদের ওরকম গ্যাপ থাকতে হবে, ওরকম টাইপের তোমাদের থাকবে না। আর যদি মিনিমাম 0.39 বা 0.4 পর্যন্ত বলতেছে, ঠিক আছে আমরা 0.4 পর্যন্তই নিব, তারপরে আমরা এই যে এই চার্ট গুলোতে চেক করে যেটা পাই আমরা সেটা নিব। ম্যাম আমাদের কি ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজটা কি দেওয়া থাকবে? হ্যাঁ, ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ আশা করি দিয়ে দেওয়া থাকবে। ডাইরেক্টলি দেওয়া থাকবে নাকি আমাদেরকে? হ্যাঁ, ওটাই বলতেছিলাম তোমাদের। আরেকটা কোথায় জানি এরকম আমরা একটা পড়ছিলাম যে এই আমরা কত ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ এলাও করি, এরকম টাইপের এটা দেওয়া থাকে সাধারণত। চার্টের উপরের দিকে বলা আছে এক জায়গায়। হ্যাঁ, কোথায় কোনটাতে যেন বলা আছে, আগের উপরে এক জায়গায় বলা আছে, ওই এখানে চার্টগুলোর আগে এই যে এইটা। ইয়েস। ও আচ্ছা, সেটাই বলতেছি, তোমাদের তো এগুলো আসলে ছোট কোশ্চেনও থাকবে তাই না? তো তোমরা যেহেতু স্লাম্পের বিষয়টা তোমাদের এখানে, এই যে স্লাম্পের বিষয়টাই ওখানে চলে আসছে 9.1 যেটা টেবিল, এইটা কি তোমরা এরকম পড়ছিলা না যে যদি বেশি রেনফোর্সমেন্ট থাকে তাহলে কত ধরবো, কম রেনফোর্সমেন্ট থাকলে কেমন ধরবো, আমাদের যদি রোডওয়ে হয় তাহলে কেমন ধরবো, ঠিক আছে এরকম টাইপের কিছু ইয়ে ছিল। ওইটা কিন্তু তোমাদের আমি তো আলাদা করে কোশ্চেন দিলেও তোমাদের তো ওই কোশ্চেন অ্যান্সার করতে হবে। আর এখানে তো বেশি না, মাত্র 2টা কথা তো মনে থাকাই উচিত তাই না? সাধারণত তখন তো ম্যাম ওয়াটার কন্টেন্ট যেটা আছে ওখানে 2-3টা ভ্যালু মানে অ্যাকসেপ্ট করা যাবে, তখন কোনটা নিয়ে কাজ করবে? তোমার তো ফ্রিডম থাকতেছে, তো যদি রেঞ্জ বেশি হয় তোমার হয়তো 1 থেকে 4, তখন তো তোমার তুমি যেটাকে করতেছো ধরো 1 ধরলা, তাহলে 1 এর করেসপন্ডিং যা যা পাবা দিবা। যদি তোমার মনে করো যে 2 দুইটাই নেওয়া যেতে কোনটা নিবে? বুঝিনি ম্যাম, আমার রেঞ্জ হলো 1 থেকে 4। হ্যাঁ, টেবিলে 1 থেকে 2 পর্যন্ত দেওয়া আছে হলো 160। ওখানে তো বললাম তোমার তো ফ্রিডম থাকে, হ্যাঁ। তুমি এখন যদি তোমার ওয়ার্কেবিলিটি বেশি লাগে তাহলে তুমি এখানে ফ্রিডম আছে, তো তুমি দুটাই ধরবা, 1 থেকে 2ও ধরতে পারো, 3 থেকে 4 এর মধ্যে ওটাও ধরতে পারো, তোমার ফ্রিডম থাকতেছে এখানে। ঠিক আছে ম্যাম, কোনটা আছে সেটা হলো ম্যাম অ্যাডজাস্টমেন্ট থাকে। বলো কি বলতেছিলা, বলো। ম্যাম আপনি বলছিলেন না যে বাংলাদেশে আর কি এন্ট্রেন্ট হবে না? বাংলাদেশে অ্যারেঞ্জমেন্ট হবে না এটা বললাম না, ওই যে তোমার কি যেন বলো, এটা সমুদ্রের পাশে হইলে সালফেটের ইয়ের কারণে আমরা তো এই জায়গাটা স্কিপ করে ফেলছিলাম না। আমরা বাংলাদেশে তো ঢাকা বলো যেখানেই বলো আমাদের তো লাগতেছে না, কারণ আমাদের ফ্রিজিং হচ্ছে না। বাট এখানে আমরা এটা গতদিন আমরা স্কিপ করে গেছিলাম এই চার্টের এখানে, যে আমাদের 9.4 চার্ট অনুযায়ী বলতেছে যদি আমরা কংক্রিট শুট এখানে এয়ার এন্ট্রেন্ট হতে হবে, এখানে এই কথাটা এখানে বলছে আমাদের। ঠিক আছে মিস, জি বাংলাদেশে হ্যাঁ, কিন্তু এখানে এই কথা সেটা আমরা আজকে আলোচনা করতেছি তো, যে আমাদের গতদিন আমরা এই জিনিসটা আমরা স্কিপ করে গেছিলাম,
যে আমাদের এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে আমরা এখানে এয়ার এন্ট্রেন্ট ইউজ করবো। সালফেট থাকলেও এখানে বলা আছে এক্সট্রিম এক্সপোজারের ক্ষেত্রে আমরা এয়ার এন্ট্রেন্টে যাচ্ছি, কারণ সালফেটের ব্যাপারটাও কিন্তু এক্সপানশনের ব্যাপার। আমাদের ফ্রিজিং হলে যেমন এক্সপানশন হয়ে ক্র্যাক হয়ে যাচ্ছে, সালফেটের ব্যাপারটাও এরকম। সে কারণে আসলে দুটোর ক্ষেত্রেই ওরা এয়ার এন্ট্রেন্ট বলতে চাই না। মিস বলো। তাহলে শুধুমাত্র বাংলাদেশে যদি কক্সবাজার হয় তাহলে একমাত্র এয়ার এন্ট্রেন্ট হবে, এছাড়া কোথাও না, তাই এটাই। কক্সবাজার এই যে সি এনভায়রনমেন্ট বলতেছে, সি কক্সবাজার তো সি আছে না? জি মিস, মানে বাংলাদেশে শুধুমাত্র কক্সবাজার যদি বলা থাকে প্রশ্নে তাহলে একমাত্র হবে আমাদের এয়ার এন্ট্রেন্ট, এছাড়া বাংলাদেশে সব জায়গায় নন এয়ার, তাই তো? মোংলা পোর্ট যদি আমি বলে দেই। আচ্ছা আচ্ছা জি মিস, মোংলা পোর্ট না, আবার যদি ওইদিকে খুলনার দিকেও সি আছে না, কুয়াকাটা আছে। হ্যাঁ, তো তোমার ওই যে কোনো প্লেসগুলো না করি, আমাদের এখানে যেহেতু বলছে অপশন ফ্রিজিং আর একটা বলছে সি এনভায়রনমেন্ট, তাহলে সি এনভায়রনমেন্ট বলে দেওয়া থাকবে যে সি এনভায়রনমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলেই হচ্ছে আমরা ধরবো হচ্ছে এয়ার এন্ট্রেন্ট। আর তোমাদের আমি বারবার বলতেছি এই চার্টের মধ্যে ফুটনোট অনেক কথা আছে, তোমরা একবার হলে ওগুলো একটু দেখে নিও। ফুটনোট গুলা, ফুটনোটে অনেক ইম্পর্টেন্ট কথা। মিস বলো। আমরা যে এক্সাম্পলটা করেছিলাম ওখানে ছিল যে এক্সটেরিয়র ওয়াল, তো 9.4 টেবিলে মিস এখানে টাইপ অফ স্ট্রাকচারের মধ্যে আমরা কোনটা ধরবো? এখানে তো অল আদার সেকশন আছে, আর একটা হচ্ছে থিন সেকশন 1 ইঞ্চি কভার। 9.4 হ্যাঁ 9.4 এখানে কি বলছে? থিন সেকশন এন্ড সেকশন উইথ লেস দেন 1 ইঞ্চ কভার ওভার স্টিল। আমাদের হচ্ছে অল আদার্স, এখানে আদার যেহেতু বলছে, আমরা এই ধরনের এনভায়রনমেন্টে আসলে কি যেন লেস দেন 1 ইঞ্চ কভার থাকে না, বেশিই থাকে। মিস তাহলে 1 ইঞ্চ কভারটা মিস মানে কোন কোন জায়গায় থাকে? কোন কোন জায়গায় থাকে এটা কাজের ধরন অনুযায়ী হবে। সাধারণত তোমার হচ্ছে যেখানে পানির সংস্পর্শে থাকে, মাটির সংস্পর্শে থাকে, সেখানে কভার অনেক বেশি দেওয়া হয়। এখন কোনো কোনো ক্ষেত্রে আমার হয়তো বা যদি সেকশনের সাইজ নিয়ে আমার লিমিটেশন স্ট্রিক্টলি ফলো করতে হয়, তখন এটা আসবে। তো আমাদের যেহেতু এত কিছু বলা নাই, আমরা সোজা মানুষ, সোজা দেখি সোজা খাই, কারণ সাধারণত 1 ইঞ্চের বেশি থাকে কভার। আমরা নর্মাল যেগুলো করি সেখানেই 1.5 ইঞ্চি থাকে, আর এনভায়রনমেন্ট হলে বা মাটির নিচে হলে তো 3 ইঞ্চিও থাকে। বুঝতে পারছো? করতে হয় সেক্ষেত্রে তো আমাদের তো এত কথা এখানে আসলে এত ডিটেল কথাবার্তা নাই। অনেক সময় আমাদের হয়তো কাজের প্রয়োজনে সেকশনের সাইজ লিমিট করতে হতে পারে, তো সেক্ষেত্রে আমরা এটা ধরবো। আচ্ছা, এইটা তোমরা পড়ে অনেক কিছু বলা আছে, তোমরা এগুলো হ্যালো বলো, শুনতে পাচ্ছি মিস। আমাদের যে স্টেপ 9 ওইটা হচ্ছে মিস আমাদের ময়েশ্চার কন্টেন্ট অ্যাডজাস্টমেন্ট। তো হচ্ছে মানে হচ্ছে ওটা তো মানে পানির হিসাবটাই তো, তাই তো? হ্যাঁ, পানির হিসাবে। হ্যাঁ, তো মিস আমি যদি পানির হিসাবটা ওই যখন কোর্স এগ্রিগেট ফাইনিগেট বের করবো তখনই যদি হিসাব করে ফেলি, জাস্ট স্টেপ 9 এসে জাস্ট অ্যান্সারটা লিখে দেবো যে এতটুকু পানি দরকার বা তাতেই তো হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তুমি যদি ওখানেই করে ফেলো তাহলে তো আর এত নাই। যেমন আমাদের যখন প্রবলেমটা করা হচ্ছে ওরা ওখানে করছে, তুমি যদি হ্যাঁ হ্যাঁ তাহলে আর দরকার পড়তেছে না। তাহলে জাস্ট ওই স্টেপ 9 এ আমি জাস্ট ততটুকু দরকার জাস্ট অ্যানসারটা লিখে দেবো, যতটুকু অ্যানসার। নেট ওয়াটার একটু তো মনে হয় বিয়োগ করে দেখাইতে হয় না? না মিস, হ্যাঁ ওই বিয়োগের কাজটা আমি যদি ওই যে কোর্স এগ্রিগেট ফাইন এগ্রিগেটই করে ফেলি আর কি, তখন তো সেটা ফেলে ফাইন, তুমি কোন এক জায়গায় করে ফেললেই হলো, ঠিক আছে? কিন্তু আবার ভুল করে ফেলবে না, এটাই হচ্ছে কথা। জি মিস, ওইখানে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এগ্রিগেটের সাথে সাথে করে ফেললে। হ্যাঁ, তোমার যেটা তো সুবিধা লাগে সেখানে করে ফেলো, সমস্যা নেই। কিন্তু এই প্লাস হবে না মাইনাস হবে, এটা উল্টাপাল্টা করো না। না না জি মিস, ঠিক আছে। হ্যাঁ, এগ্রিগেটের সাথে সাথে করলে ওখানে আসলে লাগবে, তুমি লিখে দিতে লাগবে, এটা দিতে হবে না, কমাইতে হবে, একটু ভালো। ওখানে এটা ঠিক বলছো, ওখানে ভুল হওয়ার চান্স কম থাকে। তুমি যদি শোনো, যদি তোমাদের একটু এলাবোরেট করে এলাবোরেট করো না, কিন্তু
2 লাইন কম দিয়ে ভুল করে ফেলো না, ঠিক আছে? ম্যাম বলো। হ্যাঁ মিস, লাস্টের কথাটা বুঝি না, একটু যদি বলতেন। আমি বললাম আমি শুনি নাই। আমাদের যে প্রবলেমটা তোমরা যে নোটটাতে আছে, দেখো অনেক কিছুই কিন্তু এক লাইনে ক্যালকুলেশন করে ফেলছে, যেটা হয়তো আমি তোমাদেরকে করানোর সময় 2-3 বারে করেছি, তাই না? জি মিস, জি মিস। ওদের মতো এক লাইনে করে ফেলতে পারো, সঠিক সমস্যা নেই, কিন্তু ওইভাবে করতে গিয়ে ভুল হয়ে গেলে তখন আবার মার্কস সেটা বলছি। জি মিস। করো সময় কি লাগবে? আচ্ছা, এই যে তোমরা আসলে প্রবলেম সলভ করতে থাকো। তোমরা এখানে কি ভলিউম মেথড প্রেফার করতেছো নাকি ওয়েট মেথড? এই যে কোর্স সেগ্রিগেটের পরে ফাইন এগ্রিগেট আমরা যখন বের করতেছি, আমার কাছে ভলিউম মেথড আমার কাছে সুবিধা মনে হয় আর কি। এইটা মনে রাখা। মিস আরেকটা বিষয় একটু মিস, আমরা পুরো ম্যাথটা করলাম, তো এখন দেখা গেল যে লাস্টে হয়তো বা দুই একটা ভ্যালু দিক ভাবে পিক করার কারণে ম্যাথের অ্যান্সারটা পুরোপুরি মিললো না, তো সেক্ষেত্রে মিস আমাদের পার্শিয়াল মার্কিং এর বিষয়টা কিরকম? পুরোপুরি মিললো না মানে কি মিলবে না? মানে ম্যাথ আমরা করে আসলাম, দেখা গেল যে হয়তো আমরা যে ভ্যালু পিক করার কথা ছিল ওর জায়গায় অন্য একটা ভ্যালু পিক করে আমি অ্যান্সার বের করছি, তো যখন আপনি মিস খাতা কাটবেন তখন মানে পার্শিয়াল মার্কিং এর বিষয়টা কিরকম হবে? কারণ যেটা আমাদের ভ্যালু পিক। হ্যাঁ, এটা একটা বলছো যে ভ্যালু পিক করা, আমার কাছে এটা আসলে টিচার টু টিচার ভ্যারি করবে। যেমন ধরো কোনো টিচার মনে করতে পারে, ধরো তুমি প্রথমে ওয়াটার সিমেন্ট রেশিও ওখানে ভুল করে ফেললা। প্রথমত মিক্সড ডিজাইনে ওয়াটার সিমেন্ট রেশিও খুবই একটা ক্রুশিয়াল বিষয়, তোমরা অলরেডি সেটা জেনে গেছো। আর তুমি মিক্সড ডিজাইন করবা, তুমি যদি আমাদের চার্ট রিড করতে পারাটাই কিন্তু এখানে সব থেকে ইম্পর্টেন্ট। ক্যালকুলেশন তো আমাদের ক্লাস 3 বাচ্চাও করবে, যদি রিড করে ফেলো তোমার কিন্তু আসলে আমার কাছে মনে হয় তোমার পানিশমেন্ট হওয়া উচিত, কারণ আমাদের এই ক্যালকুলেশন গুলো কিন্তু খুবই সহজ, ক্লাস 3 বাচ্চাও পারবে। এই খালি আমাদের কি যোগ বিয়োগ, ছোট ছোট বড়, তাই না? ছোট্ট ছোট্ট সব ক্যালকুলেশন। তো তোমাদের কি মনে হয় ভ্যালু রিড করতে না পারলে তো পানিশমেন্ট হওয়া উচিত ছিল? কারণ আমাদের এখানে তো ভ্যালু রিড করাটাই ইম্পর্টেন্ট। আমাদেরকে আবার বলি, অবশ্যই করাটা ইজিয়ার হয়, যেহেতু লেখাগুলো ছোট ছোট, আবার অনেকের হয়তো চোখেও প্রবলেম থাকতে পারে। হাতে দেখতে দেখতে ঠিক আছে, এরকমটা হয়। যদি তোমার ওয়াটার এখানেই ভুল করে ফেলো, আমি কিন্তু একেবারে আমি বেশি মাইন্ড করা উচিত, আমার কাছে মনে হয় যে বেশি মাইন্ড করা উচিত। যদি ওয়াটার অ্যাডজাস্টমেন্টে ভুল করো, এটা তোমাদের মাইন্ড করা উচিত নাকি উচিত না? অল্প মাইন্ড করা উচিত। মানে কি, তোমার 20 লিটার মনে করো কমানো উচিত ছিল, তুমি 20 লিটার আর ঢেলে দিলা, তাহলে কি হবে? যদি ক্যালকুলেশনে ভুল হয়ে যায় 2-3 বাচ্চাদের মতো, তাহলে তুমি ভালো মার্কই পাবো আর কি। এখন যেটা হচ্ছে, তো তোমরা এই জিনিসটা আমার মনে হয় একটু ঠান্ডা মাথায় করাটা বুদ্ধিমানের কাজ, যেহেতু এটাতে পাওয়ার পসিবিলিটি আছে। আমি এই জন্য আমার কাছে মনে হয় যে প্রথমে যেহেতু ওই অনেক এটা যেহেতু শুধুমাত্র একটু মাথা খাটানোর আছে, তো এটা প্রথমে করে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। কারণ অন্য প্রবলেম তুমি অন্য কোশ্চেন অ্যান্সার ফার্স্ট করতে পারবা, এটা কিন্তু ফার্স্ট করলে ভুল হওয়ার চান্স থাকে। তুমি এটাই শুরুতে একটু করে নেওয়াটাই। আর পার্শিয়াল মার্কিং তো আমরা করি, আমি যেটা করছি এই শেষের দিকে এসে 2-একটা ভুল হলে আমি অত বেশি মার্ক পাই নাই। আমি ওই 10 নাম্বার যেটা ট্রায়াল কথাগুলো, ওগুলো কিন্তু হবে, ওটা আমাদের ও পর্যন্ত গেলে না আমরা ডিজাইন পুরো বলতে পারবো, তার আগে বলতে পারবো না। তোমাকে স্টেপ 10 ম্যাম বলো। আমাদের একদম সবকিছু করার পরে লাস্টে যখন আমরা ওই একটা চার্ট বা ডিজাইনটা লিখি, মানে এসএসডি কন্ডিশন কি কি পাইছি, ফিল কন্ডিশন কি কি পাইছি,
সবগুলা ওয়েট যোগ করে ব্যাচ ওয়েট কি দোনোটা ক্ষেত্রে সেম আসবে? হ্যাঁ, সেম আসার কথা না, আলটিমেটলি ইয়েস ম্যাম। আর কন্ডিশনের পার্থক্য কি? জাস্ট পানিটাই সেম আসবে, এটা সেমই আসার কথা, কারণ সে আলটিমেটলি এক্সট্রা পানি না, থাকতে পারে, মানে এই জন্য আমরা পানি কমাই দিই, পানিটা এগ্রিগেটের আলাদা থাকতেছে। পিয়াস মিউট কর, তোর ওখান থেকে নয়েজ আসতেছে। ঠিক আছে, তো তোমাদের হচ্ছে এগ্রিগেটের পানিটাই তো, জাস্ট পানিটা এসএসডির মধ্যে কি পানিটা আলাদা, আর ফিল্ড কন্ডিশনে হয়তো পানিটা কি থাকবে এগ্রিগেটের ভেতরে থাকবে, যার কারণে অ্যাকচুয়াল পানিটা কম থাকবে। এটাই তো, মানে জাস্ট পানি হয় এগ্রিগেটের মধ্যে অথবা আলাদা কিছু থাকতেছে, এটাই, এটার জন্য একই আসবে, আলটিমেটলি সাম আপ করলে একই আসবে। এখন হয়তো আমাদের পয়েন্টের পরে যেহেতু আমরা অনেকখানি ইগনোর করে ফেলি, সেক্ষেত্রে হয়তো এক পয়েন্টের পরে কিছু সামান্য ডিজিট হয়তো কম বেশি আসতে পারে, বাট এটা একেবারে বড় চেঞ্জ কখনোই ভুল হয়েছে কোথাও, বুঝতে পারছো? হয়তো পয়েন্টের পরে হয়তো 0.1 0.2 আমরা যেহেতু ইগনোর করি অনেক ভ্যালু, এই কারণে হতে পারে। ক্লিয়ার হয়েছে? মানে ওই মানে কয়েক 2-1 কেজির মতো মাঝে মাঝে আসে, ওটা তো হয়তো অনেক কিছু পয়েন্টের পর আমরা ইগনোর করি সে কারণে, কিন্তু আলটিমেটলি জিনিসটা একই সমানই হবে, ব্যাচ ওয়েটটা সমান হবে। ঠিক আছে, ওইটা তোমরা শেষে কিন্তু এটা সামারি দিতে হবে। তুমি মনে করো তুমি এত ক্যালকুলেশন করে তুমি তো ইঞ্জিনিয়ার, তুমি মনে করো ওই দিলা হচ্ছে ফিল্ডে যারা ওয়ার্কার থাকবে তাদেরকে, তারা কি এত ক্যালকুলেশন দেখে খুঁজে খুঁজে বের করবে? তারা কি করবে? ফাইনালি সামারিটা দেখবে। ঠিক আছে, তো ওই সামারিটা সুন্দর করে থাকবে। মিস এক্সামেও সামারিটা দিতে হবে, মানে অ্যাডজাস্টমেন্টটা দিতে হবে। অ্যাডজাস্টমেন্ট তোমাকে শেষে সামারি করে লিখতেও হবে যে এসএসডি কন্ডিশনের জন্য কত কত পাইলা, আর আমাদের ফিল্ড কন্ডিশন ওইটা তো দিব। হ্যাঁ, ওইটা দিবা, ওটা দিয়ে তোমার ডিজাইন হলো, তারপরে পরের এতে বলতে হবে ট্রায়াল, একটা কথা আছে না এই যে ট্রায়াল মিক্সটা, হ্যাঁ এই কথা এখানে একটু এই কথাটাও একটু 2 লাইনে একটু লিখে দিতে হবে। জি মিস, আচ্ছা। তাহলে আমাদের তোমাদের মিক্সড ডিজাইন, এই যে মিক্সড ডিজাইন যদি আমরা পরীক্ষাটা না দিতাম তাহলে এত কথা কিন্তু আসতো না, ফাইনালে গিয়ে যা হইতো পরীক্ষার খাতায় হইতো। বলো। এই যে 2017 যে কোশ্চেনটা ছিল না, ওটার মধ্যে মানে অ্যাডজাস্টমেন্টের বিষয়ে যেটা ছিল, মানে ফাইন এগ্রিগেটেড ছিল ম্যাম, সারফেস ময়েশ্চার, আর পোস্ট এগ্রিগেটেড ছিল ম্যাম। কোশ্চেনটা দেখাও, আমি এখানে করে দিচ্ছি, তুমি কোশ্চেনটা দেখাও, আমি বলতেছি। আর তোমাদের ক্ষেত্রে কি ছিল, তোমরা যে কোশ্চেনটা দিছিল তোমাদের রোলের সাথে একটাতে যোগ করা ছিল, একটাতে বিয়োগ করা ছিল, সবার জন্যই মনে হয় কোর্স এগ্রিগেটেড। আমি কোশ্চেনটা পাচ্ছি না, তো কোশ্চেনটা পেলে না তো আমি তোমাদেরকে একটু দেখাবো কোথায় সেই কোশ্চেন। একটু স্ক্রিনশট করো সাদিন। মিস স্ক্রিনশট দিতে হবে? আচ্ছা, এই কোশ্চেন তোমাদের মিস আমি মিস আপনি শেয়ার করতেছেন তো? এটা করলে যেটা হতো। তোমাদের এই কোশ্চেনটা ছিল না? না না ম্যাম, তো কাদের এটা ছিল? আমাদের কক্সবাজারের ওইটা ছিল। এটা তো কক্সবাজারেরই নাকি? কোশ্চেন তো উপরে লেখা আছে, আমি জাস্ট এখানে এক্সট্রা যে ডাটাগুলা সেগুলো এখানে। আচ্ছা যাই হোক, থাকলে আছে, না থাকলে নাই। এখানে খেয়াল করো, অ্যাবজর্পশন ক্যাপাসিটি 2.5 আর ময়েশ্চার কন্টেন্ট অলওয়েজ 2 এর নিচে হবে। তাহলে এটা কি করতে হবে বলো? এটা কি শুকনা নাকি ওয়েট মনে হচ্ছে, কি মনে হচ্ছে বলো? এটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি 2.5 আর ময়েশ্চার কন্টেন্ট সবার জন্যই 2 এর নিচে হবে। শুকনা, তার মানে আমাকে এটার জন্য এক্সট্রা পানি অ্যাড করতে হবে। আর পরের ক্ষেত্রে একটু দেখি, ফাইন এগ্রিগেটের জন্য অ্যাবজর্পশন ক্যাপাসিটি 1.8% আর ময়েশ্চার কন্টেন্ট অলওয়েজ সবার জন্য 2 এর বেশি, তার মানে এটা ভেজা। এখানকার যে পানি আছে সেই পানিটা আমাদের মাইনাস করতে হবে, কারণ অলরেডি এটা ভেজা আছে। ঠিক আছে ম্যাম, এখন এই যে এই কোশ্চেনটা একটু দেখেন। আচ্ছা শেয়ার করো। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে আমি একটু দেখি।
আচ্ছা এখানে একটু খেয়াল করো, এই কোশ্চেনটাতে কিন্তু তোমার একটু বুঝতে হবে, একটু দেখো। এখানে বলছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি 1.1%, ইফেক্টিভ অ্যাবজর্পশন 0.5%। তার মানে এটা কি? এটা একটু শুকনা টাইপের আছে, তাই না? আমার একটু দেখো 1.1% এসএসডি হবে, বাট এটা আছে 0.5%। ক্যালকুলেশনটা কিভাবে করবো যদি বলে দিতেন। তোমাদের কোশ্চেনটা শেয়ার করতেছিলা, কোশ্চেন কোথায়? আচ্ছা এখানে কিন্তু একটু খেয়াল রাখবা, কোশ্চেনটা তোমরা এটা নিয়ে তোমরা আমাকে কোশ্চেন করছিলা অনেকবার। আচ্ছা খেয়াল করো, একটা হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি মানে কি? ওই পরিমাণ পানিটা থাকবে ওই এগ্রিগেটের এগ্রিগেটের ভেতরে যেই পোরগুলো সেখানে। তাহলে ইফেক্টিভ অ্যাবজর্পশন মানে হচ্ছে তার অ্যাবজর্পশন, সে ভেতরের পোরগুলোতে সে কতটুকু ইয়ে করতে পারছে ভেতরে, মানে এক্সট্রা পানি নেই 0.5%, তার মানে এটা শুকনা। আর পরের কোশ্চেনটা খেয়াল করো, অ্যাবজর্পশন ক্যাপাসিটি 1.8%, আর এটা বললো সারফেস ময়েশ্চার। খালি যদি আমার ওয়াটার কন্টেন্ট বলতো, ময়েশ্চার কন্টেন্ট বলতো, তাহলে আমি ভেতর বাহির দুটাই ধরে ফেলতাম। বাট এখানে স্পষ্ট করে বলে দিচ্ছে এটা সারফেস ময়েশ্চার, মানে এটা বাইরের পানিটুকু, এটা অনলি বাইরের, ভেতরেরটা না। ক্লিয়ার হয়েছে? এনে স্পষ্ট করে যদি শুধু ময়েশ্চার কন্টেন্ট বলতো তাহলে আমি, বা টোটাল ময়েশ্চার বলতো, বা অনলি ময়েশ্চার কন্টেন্ট বলতো, তাহলে আমি এটা ধরে নিতাম যে ভেতরের পানি মানে ভেতরের পোরের পানি প্লাস বাইরের সারফেসে লেগে থাকা এক্সট্রা পানিটাও। কিন্তু এখানে যেহেতু সারফেস ময়েশ্চার বলে দিছে, তার মানে এটা আসলে বাইরেই, ভেতরের পোরে তো পানি অবশ্যই ফুল না থাকলে থাকবেই, প্লাস এক্সট্রা সারফেসের বাইরে যে পানিটা আছে সেটাও। এক্ষেত্রে কি তাহলে কি ভিতরের পোরগুলো কি এসএসডি তে, মানে ভিতরের পোরগুলো কি সম্পূর্ণ পূর্ণ আছে? হ্যাঁ, ভিতরে পূর্ণ না থাকলে বাইরে কি পানি আর থাকবে? বাইরে, ভেতরে না থাকলে তো ওটুকু অ্যাবজর্ব করে নেবে। ঠিক আছে, তার মানে আমার এখানে এই যে 2.2% এটা পুরোটাই এক্সট্রা পানিটা। আমরা এর আগে যেমন আমাদেরকে বিয়োগ করে বের করে নিতে হচ্ছিল কতটুকু এক্সট্রা, এখানে আমার আর আলাদা করে বিয়োগ করার দরকার নাই। এই 2.2 ইন্টু এই টোটাল আমার যে ফাইন এগ্রিগেটের পরিমাণ যেটা পাবো এসএসডি, সেইটা ঠিক আছে, সেটার সাথে গুণ করলে ডাইরেক্ট আমরা পাবো, আমাদের আর এখানে বিয়োগ দিতে হচ্ছে না। এর আগে যখন আমরা আমাদের ওটাতে বিয়োগ করতেছিলাম কি, ময়েশ্চার কন্টেন্ট থেকে অ্যাবজর্পশন ক্যাপাসিটি বিয়োগ করে, বা আবার আমরা অন্যভাবে ইয়ে করতেছিলাম, আর এটা আমাদের আর ওভাবে বিয়োগ করে বের করার দরকার নেই। কারণ এটা হচ্ছে জাস্ট কথাটা একটু পড়ো, টোটাল ময়েশ্চার বা অনলি ময়েশ্চার কন্টেন্ট বললেও আমরা এটা ভেতরের ময়েশ্চার প্লাস সারফেসের ময়েশ্চার বুঝতাম। এখানে সরাসরি সারফেস ময়েশ্চারই বলে দিচ্ছে, সারফেস ময়েশ্চার, সারফেসে যেটা বাইরে এক্সট্রা লেগে আছে সেটা, তার মানে এই পানিটুকু পুরোটাই ওর মধ্যে এক্সট্রা আছে। তার মানে এটা এইখানে যেটুকু পানি পাচ্ছি আমরা, এই পানিটা টোটালে আমরা ওই যে পানি পরে যেটা পাবো চার্ট থেকে সেটা বিয়োগ করব। আর উপরের ক্ষেত্রে উপরেরটাই কি হবে, অ্যাবজর্পশন ক্যাপাসিটি এখানে 1.1 কি বলো 1.1% পানি হলে সে এসএসডি হবে, বাট অ্যাকচুয়ালি ইফেক্টিভ অ্যাবজর্পশন মানে ওর ভেতরে পানি আছে অ্যাকচুয়ালি 0.5, মানে সে অলরেডি ড্রাই, মানে তার আরো পানি লাগবে তাকে এসএসডি বানানোর জন্য। ঠিক আছে, তার মানে ওখানে তাহলে কতটুকু হচ্ছে 0.06 কি বলে 0.6% পানি আমার এক্সট্রা লাগবে ওকে এসএসডি বানানোর জন্য। আর এখানে অলরেডি 2.2% পানি
মানে আছে, সারফেসেই আছে, তাহলে এটা আমার বাদ দিতে হবে। আর এখানে 0.6% পানি আমার দিতে হবে ওকে বানানোর জন্য, এসএসডি বানানোর জন্য। তাহলে আমার যখন ময়েশ্চার অ্যাডজাস্ট করব কি করতে হবে, কোর্স এগ্রিগেটের জন্য এখান থেকে যেটা পাবো সেটা যোগ হবে, আর এই ফাইন এগ্রিগেটেরটা আমাদেরকে বিয়োগ দিতে হবে। ফিল্ড কন্ডিশনের ক্ষেত্রে আমি বলতেছি, ফিল্ড কন্ডিশনে যখন আমি ময়েশ্চার কতটুকু দিব ফাইনালি অ্যাডজাস্ট করব সেটার জন্য। আর এসএসডি কন্ডিশনে তো আর কোনো অ্যাডজাস্টের ব্যাপার নাই, এসএসডি কন্ডিশন তো সরাসরি 4 থেকে যেটা পাবো সেটাই। কনফিউজ হয়ে গেছে ম্যাম। যে কোনো একটা কাজ করেন, যে কোনো একটা ভ্যালু ধরেন, এটা নিয়ে ক্যালকুলেশনটা করলে কিভাবে আসবে তখন সুবিধা হতে বুঝতে। আমি তোমার কথা বুঝি নাই ফাইনালি। ম্যাম বলো। মিস ও বলছে যে একটা র্যান্ডমলি একটা ভ্যালু পিক করেন, সাপোজ 100 বা 150, তো 150 ধরে এই ক্যালকুলেশন যদি একটু করে দিতেন স্ক্রিনে তাহলে ভালো হতো। করে দেওয়ার তোমার ইয়েটা বের করো। আচ্ছা মনে করো তুমি বের করো, তুমি তোমার প্রবলেম বের করো, তোমরা করছো না মিস? আমরা সবাই এটা নিয়ে অনেক মানে প্রবলেম সাফার করতেছি আর কি, এই জন্য সবাই বলতেছে এই বিষয়টা। আচ্ছা দাঁড়াও, মিস এখান থেকে হোয়াইট বোর্ড একটু করে দেন, এই যে এখানে বোধহয় আছে স্ক্রিন শেয়ারে। কোথায় স্ক্রিন শেয়ারে, কোথায় হোয়াইট বোর্ড কোথায়? মিটে এখানে কোথায় থাকে? হোয়াইট বোর্ড নাই। আচ্ছা আমি এমনি একটা ওয়ার্ড ফাইল মিটে আছে সাজিদ হয়তো। আচ্ছা মিটে আছে। হ্যাঁ কোনখানে? মিস ওই যে সাইডে প্রেজেন্ট নামের পাশে বার আছে, ওইখানে মিস হোয়াইট বোর্ড অপশনটা আছে। আমার স্ক্রিন তো না দেখতে আছে হোয়াইট বোর্ড। স্টার্ট নিউ হোয়াইট বোর্ড। ওকে জি মিস। এখানে আবার সিএন ট্রাই কেন? আচ্ছা আমি হোয়াইট বোর্ড বলে কি আমি টাইপ তো করতে পারবো না, আমার তো হাতে দেখাতে হবে না। তোমাদের ক্লাস নাই এখন? না মিস ক্লাস নেই মিস, প্রবলেমটা আসছে না মিস। কালকে আমরা মিস টাইম দিতে পারবো মিস, কালকে দেখালেও হয়। সমস্যা নাই, আমি আছি, আমি তোমাদের কথা বলছি। তোমাদের ক্লাস নাই মিস, শুধু ওই ক্যালকুলেশনটুকু দেখাইলেই হবে আমাদের, জাস্ট একটা র্যান্ডম একটা ভ্যালু পিক করে তো ওখান থেকে অ্যাডজাস্টমেন্টের বিষয়টা আমি দেখাচ্ছি। আমি এখন এখানে কিসে দেখাবো আমি ঠিক চিন্তা করতেছি। টেক্সট এডিট এখানে আসছে না কেন? আমার স্ক্রিন তোমরা তো পাচ্ছ দেখতে না? না এটা তো সাজিদের স্ক্রিন বোধহয় নাকি? ও আচ্ছা আমারটা কি ইয়ে করে দিছি? আমার স্ক্রিন দেখতেছো তোমরা না কোনটা দেখতেছো? ইয়েস মিস, আপনারটা দেখতেছি মিস। হ্যাঁ আমার এখানে তো বলতেছে যে এটা দেখতে পাচ্ছ। আমি আমার ওয়ার্ড ফাইল কোথায় ফেলছি? এক মিনিট দাঁড়াও। তোমরা কি আমার ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছ? না মিস। আচ্ছা দাঁড়াও আমি তাহলে ওইটাই দাঁড়াও। হ্যাঁ বুঝতে পারছি, দাঁড়াও আমি এটা অফ করে দিয়ে আমি ওইটা দিয়ে দিই তাহলে। দাদা আচ্ছা এখন আশা করি দেখতে পাচ্ছ। এখন আমাকে ফাইন এগ্রিগেটের জন্য বলো। ফাইন এগ্রিগেটের জন্য তোমাদের হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি কত আছে? 1.1%। 1.1%, তাই না? আর তোমরা বলতেছো ইফেক্টিভ অ্যাবজর্পশন হচ্ছে 0.5%, এটাই তো না? আচ্ছা আমরা ধরে নিলাম আচ্ছা ধরো আমরা মনে করো যে ফাইন এগ্রিগেটের জন্য এটা করতেছি, আমরা ওভেন ড্রাই ওয়েটটা একটা পাবো। ওভেন ড্রাই ওয়েট। আচ্ছা প্রথমে আমরা ক্যালকুলেশন করে কি পাই? ওভেন ড্রাই পাই নাকি এসএসডি পাই বলো? তোমাদের কথা বলতে হবে তো। মিস ওভেন ড্রাই পাই। আমরা কি ওভেন ফাইন এগ্রিগেটে ওভেন ড্রাই পাই? না আমরা হচ্ছে কোর্স এগ্রিগেটে ওভেন ড্রাই পাই।
এগ্রিগেটে এসএসডি। আচ্ছা যেটাই হোক আমরা তো বের করে নিতে পারবো। মিস ওভেন ড্রাই পাবো ফাইন এগ্রিগেটে। ফাইন এগ্রিগেটে ওভেন ড্রাই পাই না, ফাইন এগ্রিগেটে নো আচ্ছা ওভেন ড্রাই আর হচ্ছে এসএসডি তো তোমার প্রবলেম হওয়ার কথা না। ওভেন ড্রাই থেকে এসএসডি, এসএসডি থেকে ওভেন ড্রাই নিতে পারি না? পারি তো মিস ফাইনে। হ্যাঁ জি মিস ফাইনে ফার্স্টে আপনি এসএসডি ধরে নেন, কারণ আমরা এসএসডি পাই। আমরা এসএসডি ওয়েট, ঠিক আছে তাহলে ধরে না আমরা এখানে একটা এসএসডি ওয়েট পাচ্ছি। এসএসডি ওয়েট আমরা একটা ধরে নিই, মনে করো যে 500, ঠিক আছে? তাহলে এখন আমরা ওভেন ড্রাই কিভাবে পাবো? 500 ভাগ 1.011, এই তো না? এটা কিছু একটা হবে। এটা কত হয় বলো, এটা কত হবে বলো? আচ্ছা 400 সামথিং কিছু একটা হবে, মনে করো 490 হলো। 400 মিস 494.5, আপনি 495 লেখা যায়। 495 হলো, ঠিক আছে ওভেন ড্রাই। এবার আমার ইফেক্টিভ ফিল্ড কন্ডিশনে তাহলে কত হবে? ফিল্ড ওয়েট কত? ফিল্ড ওয়েট হচ্ছে 495 গুণ 1.005 কত হয়? এটা করলে কত হয় দেখো তো? জিরো 0.05 তো বুঝতেছো, 0.5 কে 100 দিয়ে ভাগ। 519.75। 0.05 না 0.05, 500 কম 497.5। 497.5, ঠিক আছে? এবার তাহলে আমার কি হচ্ছে দেখো, এসএসডি ওয়েট 500 কিন্তু আমার ফিল্ড ওয়েট 497, তাহলে আমার এক্সট্রা ওয়াটার লাগবে কত? এক্সট্রা ওয়াটার টু বি অ্যাডেড কত? 500 বিয়োগ এই যে 497.5, 2.5। আচ্ছা আমরা ধরে নিচ্ছি সবগুলো ঠিক আছে। এবার ক্লিয়ার হয়েছে? মানে এই পানিটা আমাকে দিতে হবে, তাহলে না পর্যায়ে আসবে, ঠিক আছে? এবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার আমরা কোর্স সেগ্রিগেটের জন্য কত? এটা 1.8 আর হচ্ছে সারফেস ময়েশ্চার 2.2%, এই তো না? এখন আমরা কোর্স সেগমেন্টের জন্য আমরা প্রথমে ওডি ওয়েট, আচ্ছা মনে করো 1000, তাহলে আমার হচ্ছে এসএসডি ওয়েট হবে কত? গুণন 1.01, ঠিক আছে? এটা তো ইজি, 1018। আচ্ছা এবার আমরা একটু দেখি ফিল্ড ওয়েট বের করতে পারি বা ডাইরেক্ট আমরা কতখানি আছে সেটা বলতে। আচ্ছা এক্সট্রা ওয়াটার না লিখি, এটা খালি ওয়াটার টু বি অ্যাডেড লিখি, এক্সট্রা মানে অন্য কিছু নেই, ঠিক আছে? ওয়াটার টু বি অ্যাডেড। এখন আমরা এখানে দেখি তাহলে এক্সট্রা ওয়াটার কতটুকু আছে। এক্সট্রা ওয়াটার প্রেজেন্ট সারফেস ওয়াটার ফিল্ড কন্ডিশন বের করতে হবে না? ফিল্ড কন্ডিশন বের করবো আমি দুভাবে দেখাচ্ছি। এক্সট্রা ওয়াটার তাহলে আমার কত? 1000 গুণ, আচ্ছা ফিল্ড কন্ডিশন। এবার দেখো ফিল্ড কন্ডিশন তুমি যদি এটা করতে পারো ওকে ফাইন, আমার কত? 2.2% না? তাহলে 2.2 ভাগ 100 করতে পারি, তাহলে কত আসছে দেখো তো? 22 কেজি মনে হয় আসে, ঠিক আছে? এক্সট্রা ওয়াটার 22 কেজি, তাহলে ফিল্ড ওয়েট অফ কোর্স সেগ্রিগেট
কি আছে অ্যাকচুয়ালি 1018 যোগ 22, ঠিক আছে? বা তুমি ডাইরেক্ট যদি আমার যেহেতু তাহলে এখন কি হবে, এই 22 কেজি পানিটা এক্সট্রা আছে, তাহলে এই পানিটা আমার বাদ দিতে হবে, ঠিক আছে? মিক্সিং ওয়াটার থেকে এই 22 কেজিটা আমাকে বাদ দিতে হবে, সারফেস ওয়াটার যেহেতু 22 কেজি আছে এক্সট্রা, তাহলে এই 2.5 কেজি আমাকে যোগ দিতে হবে আর এই 22 কেজি আমাকে বাদ দিতে হবে, আর এটা ফিল্ড ওয়েট, তাহলে আমার হচ্ছে 1040, ঠিক আছে? তাহলে এখন ওয়াটার অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে কি হবে আমাদের একটু আসি, তাহলে ওয়াটার অ্যাডজাস্টমেন্ট মনে করো তুমি 4 থেকে একটা পাইছো, সে 4 থেকে আমি 160 পাইছি, সে ঠিক আছে, 4 থেকে আমি 160 পাইছি, আমার এই যে এখানে 2.5 কেজি এটা যোগ দিতে হবে, আর এখানে যেহেতু এটা 22 কেজি এক্সট্রা আছে এটা বিয়োগ দিতে হবে, তাহলে আমার এই যে ওয়াটার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ধরো, তাহলে মিক্সিং ওয়াটার at field condition, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এবার সবার? আর তুমি এই ফিল্ড ওয়েটটা তুমি এভাবে বের করতে পারো, অথবা তুমি যদি মনে করো না আমি এত ইয়ে করব না, আমি অন্যভাবে করব, কিভাবে? 1000 গুণ কি এই যে অ্যাবজর্পশন ক্যাপাসিটি 1.8, এক্সট্রা ময়েশ্চার হচ্ছে 2.2 ভাগ 100, এখানে 1 যোগ দিতে হবে, 1 প্লাস দিয়ে মানে এক কথায় কিছু না, ওই 1.8% আর 2.2% কে যোগ করে আমি ফিল্ড ওয়েটটা বের করলাম। তো এখানে যেহেতু সারফেস ময়েশ্চারটা আলাদা করে দিয়ে দেওয়া আছে, এই জন্য আলাদা করে আগে পানির অ্যামাউন্টটা বের করে নিয়ে তারপর ফিল্ড ওয়াটারে ওইটা যোগ করলেও হয়ে যাচ্ছে, ঠিক আছে? আলটিমেটলি একই জিনিস। এবার ক্লিয়ার হয়েছে কিনা বলো, দেখতে পাইছো সবাই? ক্লিয়ার হয়েছে তোমাদের? জাস্ট ওই যে আমি যেটা পানি আমি তোমাদেরকে মনে একটু এঁকে দেখাইছিলাম যে অ্যাবজর্পশন ক্যাপাসিটি মানে ভেতরের পোর গুলা ফিল আপ হবে সব, আর হচ্ছে ইফেক্টিভ অ্যাবজর্পশন বা খালি যদি তোমার ময়েশ্চার কন্টেন্ট বলে তাহলে আমাদের কোনো সমস্যা নাই, খালি ময়েশ্চার কন্টেন্ট বলে হতে পারে, সারফেসে থাকতেও পারে নাও পারে। তো ময়েশ্চার কন্টেন্ট বা টোটাল ময়েশ্চার মানে কিন্তু ভেতরের বাইরের দুটাই মিন করে, কিন্তু এখানে আমাদেরকে একটু কথাটা একটু চেঞ্জ করে ইফেক্টিভ বলতে ওই 0.5 ওটা শুধু ওই ভেতরে অ্যাবজর্পশন মানে কতটুকু অ্যাবজর্পশন হয়েছে মানে ভেতরে কতটুকু আছে, আর সারফেস ময়েশ্চারটাকেও আলাদা করে বলে দিছে। আচ্ছা, তো এটুকু তোমরা মনে হয় দেখে নিছো, তাহলে আমি এখন ক্লোজ করি নাকি? ম্যাম একটা প্রশ্ন ছিল। বলো ম্যাম, আপনি প্রশ্নে দিয়েছিলেন 40 MPa মানে কম্প্রেসিভ স্ট্রেংথ, তো এই ক্ষেত্রে ম্যাম এয়ার এন্ট্রেন্ড এর কোনো মান দেওয়া নাই, তো কি রকম করব ম্যাম এটা? এটা নিয়ে আমরা অনেক কথা বলে ফেলছি, তুমি ওই সময় ছিলা কিনা, যেটা হচ্ছে যেহেতু আমাদের ওই ছিলাম মানে হ্যাঁ যে ম্যাক্সিমাম যেহেতু আমাদের ওই যে 0.4 পর্যন্ত দিচ্ছে না, 0.39 0.4 0.39 ওই যে কাছাকাছি, আমরা ওইটাই নিয়ে আমরা পরে আরো কিছু আমাদের অ্যাডজাস্ট মানে ওই ম্যাক্সিমাম একটা ইয়ে আছে, চেক আছে, ওই ম্যাক্সিমাম চেক দিয়ে ওই ম্যাক্সিমাম যদি আরো কম পাই আমরা কমটা নিব, না হলে ওই যেটা 0.39 পর্যন্ত অ্যালাউ করছে, কারণ যদি এক্সট্রাপোলেট করেই করে ফেলতে পারি তাহলে ওরা কেন দেয়নি, তাই না ব্যাপারটা? ওরা সবগুলো দিতে পারলো, ওইটা কেন দিল না? মানে এখানে হয়তো ম্যাক্সিমাম ওইটার কথা দেখতে পাচ্ছি, তো আমরা ওইটাই নিয়ে নেই, 0.4 পর্যন্তই নিয়ে তারপরে আমাদের পরে যেহেতু আরো কিছু চেক আছে সেই চেক গুলোতে গিয়ে আমরা ওই চেকটা করে, যেখানে চেক করে আমাদের 0.4 যদি রাখতে হয় ওকে, বা যদি ওর থেকে কম বেশি যেটাতে হবে আমরা সেটাই করব, ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে পরীক্ষাতে এক্সট্রা প্রয়োগ করে করছিলাম। আচ্ছা করছো, ভালো করছো, সমস্যা নাই। ওটা
এক্সট্রাপোলেট করে কি খুব বেশি চেঞ্জ আসে? বাট আমাদের 6.6 কম ছিল, মানে 0.33 আচ্ছা, এটা 0.34 এরকম। মানে আসলে ওই পোর্শন নিয়ে আসলে কিছু বলা নাই, যেহেতু এটা আমার মনে হয় একটু আমাদের এক্সপার্ট কারোর সাথে একটু কথা বলা দরকার, ঠিক আছে, যারা এগুলো নিয়ে কাজ করে। আমি তার ফিল্ডে কখনো কাজ করিনি, ওই যেটুকু জাস্ট পড়তেছি আর কি। তো যাই হোক, আশা করি তোমাদের ওই যখন আমরা ওই এয়ার এন্টারটেইনমেন্ট নিয়ে কাজ করব, হয়তোবা আমাদের ওই পরিমাণ আমাদের প্রয়োজন হয় না, হতে পারে, আমি নট শিওর। তারপরে তোমরা যেহেতু ম্যাক্সিমাম 0.39 0.4 পর্যন্ত দিচ্ছে, আমরা ওটাতেই থাকি, ঠিক আছে। এটা আমরা নাহলে আমরা যদি হয় আমাদের ভালো হয় মইনুল স্যারের সাথে একদিন একটু কথা বলতে হবে। স্যার এগুলো পড়াতেন তো, প্লাস স্যার উনি ফিল্ডেও কাজ করেন, যেহেতু আমি একটু সময় করে আমি স্যারকে, মানে সমস্যা হয় যে স্যারকে আসলে এখন পাওয়া যায় না, বুঝতে পারছো? এটা সব থেকে ভালো হয় আমি নিজে না বলে। তো যেহেতু আমাদের 0.4 পর্যন্ত অ্যালাউ করতেছে, ওখানে আর বেশি যাচ্ছে না, সো আমরা 0.4 নিই, এটাই ভালো হয়। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা মোটামুটি বোধহয় আজকে কিছু প্রবলেম আমরা দেখলাম, ঠিক আছে। তাহলে আমি ক্লোজ করতেছি। তোমাদের কি ক্লাস ছিল না এখন? কোন স্যারের ক্লাস যে তোমরা আমার এখানে বসে আছো? স্যার আমাকে না, মিস সঞ্জয় স্যারের ক্লাস ছিল, উনি আজকে নেবেন না। আচ্ছা এর জন্য মিস সমস্যা নেই। মিস একটা কোশ্চেন ছিল মিস, আমাদের কি কোনো ভ্যাকেশন দেওয়া হবে মিস? আমার আসলে কোনো আইডিয়া নাই, তোমরা যেভাবে জানতে পারো আমি ঠিক সেভাবেই জানতে পারে, আমাদের আগে থেকে জানার কোনো সুযোগ থাকে না। আর আমি কেন জানি সবসময় একটু ইনফরমেশন ল্যাকিংসে থাকি, আমিও অনেক কিছু জানি তোমাদের থেকে, তো এটা নোটিস হলেই আমি জানতে পারবো, নোটিস তোমরা আমার আগে জেনে যাবে, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা ঠিক, ক্লোজ করতেছি। হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।